আমি ১ম যখন জার্মানিতে আসছিলাম এবং জার্মানিতে এসে পৌঁছানোর পরেই ১ম এ শুলেতে যাওয়া এবং শুলের কর্মকান্ডগুলো, শুলেতে যখন আউসল্যান্ডারদের সাথে দেখাশোনা হওয়া, সবকিছুর পরে আমি যখন নিজেকে একটু বিচারণ করলাম, তারপরে আমি দেখতে শুরু করলাম জার্মানিতে যদি আমরা দেখি সবথেকে বেশি যদি আউসল্যান্ডার বা বিদেশি যারা রয়েছে তারা হচ্ছে টার্কিশ বা তুরস্কের মানুষজন। তাদের তুরস্কের সাথে জার্মানির যে সম্পর্কটা সেটা খুবই ভালো এবং এটা আসলে ২য় বিশ্বযুদ্ধের পর থেকেই। তো তাদের পরে আমি যাদেরকে তুরস্কের মতো এরকম সম্পর্ক ছাড়াও জার্মানিতে যাদেরকে ওয়েল এস্টাবলিশ এবং খুবই ভালো রেপুটেশন সহ যারা জার্মানিতে অন্যান্য দেশের তুলনায় স্পেশালি হাউস বিল্ডিং খুবই সাকসেস বা তাদের ল্যাঙ্গুয়েজের দিক থেকে চলাফেরা, কথা, কালচার, অ্যাডাপ্টেশন সবকিছুতে যাদেরকে আমি সাকসেস দেখেছি বা যারা বেশি সফলতা পেয়েছে, যাদের আ দেখেছি আমি এডুকেশনাল দিক থেকেও বা ভালো, ভালো পজিশনে আছে তারা হচ্ছে বা সবথেকে বেশি হচ্ছে তারা হচ্ছে মরক্কান। বা আমি বলতেছি আসলে মরক্কো নামে একটা দেশ আছে আফ্রিকার। ওই দেশের মানুষজন জার্মানিতে খুবই সেটেলড বা জার্মানিতে তাদের যেই জনবহুলতা টার্কিশ বা তুর্কিদের পরে তাদের অবস্থানটা কিন্তু আমার হিসাব থেকে ২য় এবং তারা খুবই ভালো পজিশন। অন্যান্য দেশের মানুষ হয়তো বেশি থাকতে পারে, বাট তারা কিন্তু বহুল এবং তারা ভালো, ভালো পজিশনগুলো অ্যাডপ্ট করে আছে এবং তাদের মধ্যে যে একটা বন্ডিং, সেই জিনিসটা আমাকে সবসময় আশ্চর্য করছে। এবং আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে জার্মানিতে মরোক্কানদের অত বেশি ইনফ্লুয়েন্স কেন? তারা কিন্তু অত ভালো, অত একদম কানেক্টেড কোনো জায়গা থেকে না এসে মানুষের দিক থেকে জার্মানির সাথে অর্থনৈতিক দিক থেকে এত বেশি কানেক্টেড না হয়েও কেন তারা জার্মানিতে এত বেশি সফল এবং বাংলাদেশীরা কেন তাদের মতো পারতেছে না সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। সো চলুন আজকে ভিডিওটা আমি শুরু করি। সবার শুরুতে যদি আমি মরোক্কানদের বিষয়ে কথা বলতে যাই তাহলে আমি অবশ্যই এই বিষয়টা সবার আগে বলবো যে ল্যাঙ্গুয়েজ। আপনি মরক্কোর যেকোনো মানুষের সাথে যদি আপনার পরিচিত হন বা আপনার সাথে পরিচয় হয় কোথাও দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা মরক্কান এট লিস্ট ২-৩ টা ল্যাঙ্গুয়েজ সে পারে। বিশেষ করে হচ্ছে তারা স্প্যানিশ এবং ফরাসি ভাষা বা তারা ফ্রান্সের ভাষায় অনেক, অনেক ভালো। এরপরে হচ্ছে তার পাশাপাশি হচ্ছে তাদের নিজেদের যেই ভাষা মরক্কান ভাষা বা তাদের চারপাশে মরক্কান, আলগেরিয়ান, তারপর তিউনিসিয়া এই ৩-৪ টা দেশ যেগুলো এগুলো একসাথে নাকবালান্ড বা তারা হচ্ছে প্রতিবেশী দেশ। তাদের যেই ভাষা তো প্রত্যেকটা মরক্কানকে আপনি দেখবেন সে এটলিস্ট ন্যূনতম ২ টা ভাষা সে পারে। ২ টো ভাষাতে সে প্রসিদ্ধ। এবং যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমাদের বাংলাদেশে আমরা কিন্তু অত ভাষা পারি না। আমরা একটা ভাষাই পারি ইংরেজিটা আমরা ছোটবেলা থেকেই শিখি। বাট এট দ্য এন্ড আমরা কি শিখি আমরা নিজেই জানি না। যখন একটা ইংরেজিতে কথা বলতে আমরা বলতে পারি না। বিদেশে পড়াশোনা করার জন্য আমাদেরকে কি করতে হয়? আইএলটিএস করতে হয়। সো আমরা কিন্তু একমাত্র ভাষাই শিখি সেটা হচ্ছে বাংলা। আমাদের মাতৃভাষাটা আমরা বলতে পারি না। আমরা এজ এ ল্যাঙ্গুয়েজ শিখি না। সো তারা কিন্তু এই যে ২-৩ টা ভাষা চারদিক থেকে শিখতেছে, এটা তাদেরকে একটা ফরটাইল তাদেরকে একটা অ্যাডভান্টেজ দেয়। বাট এটা ছাড়াও তারা যখন জার্মানিতে মুভ করে, আমাদের বাংলাদেশের আপনি ১০০% এর ভিতরে 95% স্টুডেন্ট দেখবেন যারা হচ্ছে B1 করে হাউস বিল্ডিং এ আসতে চায় বা B1 করে হাউস বিল্ডিং এ আসে। আমি নিজেও B1 করে এসেছি। কিন্তু যদি আপনি মরোক্কানদের ক্ষেত্রে দেখেন, তাদেরকে যখন আমি বলেছি যে আমার B1 তারা এই জিনিসটা মানে চিন্তাও করতে পারে না যে B1 দিয়ে কেউ হাউস বিল্ডিং এ আসতে পারে। তাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা B2 C1 বাট তারা হাউস বিল্ডিং বলতেই জানে যে হাউস বিল্ডিং মানে হচ্ছে B2 করে আসতে হবে। তাদের ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সিটা সবসময় দেখবেন অনেক উপরে থাকে। তাদের যে চিন্তাধারাটা সেটাই হচ্ছে B2 আর বাংলাদেশে আমরা B1 দিয়েই চেষ্টা করি একটা হাউস বিল্ডিং এ আসতে এবং আমাদের সময় প্রচুর লাগে আর ওটাতে আমরা হতাশ হই। সো এই ক্ষেত্রে আমি বলব ল্যাঙ্গুয়েজটা আমাদের অবশ্যই এখন থেকে মাথায় থেকে ঝেড়ে ফেলে দেন যে আমরা B1 দিয়ে আসতে পারবো বা B1 দিয়ে আসা যায়। কিন্তু আমরা B2 টা করে আসলে আপনার এখানে এসে সবকিছু সহজ হয় এবং আপনি খুবই দ্রুত ভালো একটা আপনার যে আদর্শিক বা আপনি যেটা নিয়ে খুবই আপনি প্যাশনেট ওই ধরনের একটা হাউস বিল্ডিং আপনি আসতে পারবেন। সো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যে তারা ল্যাঙ্গুয়েজে এত ভালো। এই কারণে হচ্ছে তারা একটা হাউস বিল্ডিং খুব দ্রুত পেয়ে যায় বা তারা এই জায়গায় এত বেশি সেটেলড। তার পাশাপাশি অন্য কি আর রিজন হতে পারে যার কারণে মরক্কানরা বাংলাদেশীদের চাইতে
এত বেশি জার্মানিতে খুবই সফল বা হাউস বিল্ডিং এ বিশেষ করে তারা খুবই সেটেলড। তার একটা প্রধান কারণ হচ্ছে তাদের কমিউনিকেশন। তাদের যে কমিউনিটি জার্মানিতে যে তাদের মরক্কান কমিউনিটি আমি তাদের সম্পর্কটা তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা দেখে আমি মাঝেমধ্যে খুবই অবাক হই। তারা ১ম বার যদি একজন মরক্কান কেউ এখানে দেখে তাদের সাথে ওই সম্পর্কটা যেন তার নিজের ভাই, যেন বন্ধু তার সাথে সে সারা জীবন ছিল। জাস্ট কয়েক মাসের জন্য সে মরক্কো থেকে জার্মানিতে আসার কারণে তার সাথে একটা দূরত্ব সৃষ্টি হইছে। কিন্তু তাদের সম্পর্কটা এইরকম এবং তারা একজন আরেকজনকে প্রত্যেকটা বিষয় যে ধরুন ডকুমেন্ট সাবমিশন, কোথায় আবেদন করবে, কোথায় হবে, কিভাবে রিকমেন্ড করা যায়, এই সকল বিষয়গুলো থেকে বাংলাদেশীদের থেকে অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি সাপোর্টিভ। তারা হচ্ছে নিজের ভাইয়ের মতো। এখানে দেখে যে আমরা একটা ভিন্ন দেশে আছি, আমার এই ভাইকে আমাকে এই সাপোর্টটা করতে হবে। তার সাথে আমার জীবনে কখনো দেখা হয় নাই, কোনো সম্পর্ক নেই কিন্তু তারা সাপোর্ট করে। সো ওই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন সম্পূর্ণ উল্টো। বাংলাদেশে যদি কেউ একটা হাউস বিল্ডিং পায়, সে ওই কোম্পানির নামটা বলতে চায় না। কারণ সেও হয়তো চলে আসবে। আমাদের যে কমিউনিটি গুলো সেগুলো অনেক কনজারভেটিভ। কোনো ইনফরমেশন শেয়ার করতে চায় না। সবকিছু নিজেদের ভিতরে রাখতে চায়। আর সবকিছুর মধ্যে বিজনেস মাইন্ডেড। আমি আমার কথাই বলি। আমি চিন্তা করি যে আমি যদি একজনকে এখানে আনতে পারি, তাহলে আমি ২,০০০ ৩,০০০ ইউরো নিতে পারবো। আমি ২-৩ লক্ষ টাকা তার থেকে আমি নিতে পারবো এট লিস্ট। এটা নিলে আমার লাভ। না হলে আমি ওকে এনে আমার কি লাভ? সো এই ধরনের চিন্তাধারাগুলো আমি দেখেছি মরক্কানরা করে না। তারা যখন তাদের কাউকে হেল্প করতে চায়, তারা কমিউনিটিক ভাবে এত স্ট্রং, তারা একজন আরেকজনকে নিজের ভাইয়ের মতো করে, নিজের বন্ধুর মতো করে হেল্প করে। যার কারণে তাদের কমিউনিটিগুলো যেখানে তারা একজন আসতেছে, তারপরে বাকিগুলোকে শুধু টানতেছে, বাকিগুলোকে নিয়ে আসতেছে। সো এই ধরনের সাপোর্টগুলো আমাদের বাংলাদেশীদের মধ্যে ওই প্রবণতাটা নেই এবং আমার মতে এটা আসার দরকার। এবং তারপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব ওটাও খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি এমন দেখেছি, এমন কোম্পানি দেখেছি যে এই সকল কোম্পানি ওই কোম্পানি থেকে আমি হাউস বিল্ডিং পেয়েছি। ওই কোম্পানির হেড শেফ সে কি করছে এবং মরক্কোতে গিয়ে মরক্কান মানুষ নিয়ে আসছে। ওই জায়গা থেকে আচ্ছবি নিয়ে আসছে। বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশের দিকে না তাকিয়ে সে যখন তার আচ্ছবি প্রয়োজন, তার হাউস বিল্ডিং করার লোক প্রয়োজন, সে মরক্কো চলে গিয়েছে। ওই জায়গায় গিয়ে ইন্টারভিউ করে ওই জায়গা থেকে লোক নিয়ে আসছে। কেন? কারণ কালচার অ্যাডাপ্টেশন। বা কালচার ওয়াইজ তাদের মধ্যে একটা মিল পাওয়া যায়। মরক্কোর মানুষ ইউরোপিয়ান কালচারটা খুবই ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। যে কালচারটা আসলে আমরা অ্যাডাপ্ট করতে পারি না বাংলাদেশীরা। আমাদের মধ্যে একটা প্রবণতা সবসময় আমরা পাই পাংচুয়ালিটির অভাব। আমাদের বাংলাদেশীদের মধ্যে পাংচুয়ালিটি পাওয়া যায় না। কাজের এবং বাইরের জীবনের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা। আমরা কাজের জায়গায় ইমোশনাল হয়ে যাই। আমরা ইমোশনাল সম্পর্ক সৃষ্টি করি। কিন্তু ইমোশনাল সম্পর্ক ইউরোপের আপনি কোথাও পাবেন না। ইউরোপের সম্পর্কটা হচ্ছে আ ওয়ার্কের সম্পর্ক এক ধরনের, ওয়ার্কের বাইরের সম্পর্ক এক ধরনের। তারা ইমোশন সৃষ্টি করে না। তারা ডিরেক্ট কথা বলে। যেটা ভালো ওটা ভালো, যেটা ভালো না ওটা ভালো না, খারাপ। ডিরেক্ট তারা কথা বলতে পারে। তারা ডিরেক্ট। তারা কালচার গুলো খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে বাংলাদেশীদের চাইতে। সো তাদের একটা রেপুটেশন ভালো জার্মানদের কাছে যে এরা মরক্কান, এদের চিন্তাধারাগুলো এরকম। আর আমাদের বাঙালিদের চিন্তাধারাটার সাথে কাজের ওয়ার্কের অনেক ডিফারেন্স পাওয়া যায়। যার কারণে হচ্ছে তারা ওই দিক থেকে বা ওরা এখানে এত বেশি সাকসেস। সো এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা যারা আছি, আমরা কি করতে পারি? আমরা আমাদের স্কিলটা আমরা বাংলাদেশীরা আসলে ওয়ার্কার হিসেবে সারা পৃথিবীতে খাঁটি বেশি বা আমরা পরিশ্রম করতে পারি। সো আমরা কিন্তু চাইলে একটু যদি আমরা চালাক হই, একটু যদি আমরা আমাদের সভ্যতা দেখাইতে পারি তাহলে কিন্তু আমরা বাংলাদেশীদের জন্য ভালো একটা দিক নির্দেশনা, ভালো একটা পথ এখানে আমরা সৃষ্টি করতে পারবো। সো এই বিষয়গুলোর পাশাপাশি হচ্ছে এডুকেশনাল ওয়াইজ তাদের এডুকেশনটা যতটুকুই হোক, তাদেরও অনেক এডুকেশন রয়েছে যে এডুকেশন গুলো জার্মানিতে রিকগনাইজ না। বেশিরভাগগুলো রিকগনাইজ আবিটুয়া বা ধরুন এইচএসসি টাইপের এই পড়াশোনাগুলো রিকগনাইজ। কিন্তু তাদেরও অনেক পড়াশোনা রয়েছে যেগুলো রিকগনাইজ না। কিন্তু তাদের পড়াশোনার পাশাপাশি কারিকুলাম এক্টিভিটিস এর পাশাপাশি তারা বিভিন্ন ট্রাইবেলিক এক্টিভিটিস বা যেই কাজগুলো ধরুন হচ্ছে পড়াশোনার সাথে রিলেটেড না, কিন্তু আপনার দৈনন্দিন জীবনের সাথে আপনার বেসিক এক্টিভিটিস এর সাথে একজন মানুষ হিসাবে সেই কাজগুলো কিন্তু একসাথে ক্লাব করতেছে, একসাথে কানেক্ট করতেছে। যেমন হচ্ছে কি যে ট্রাইবেলিক ওয়ার্ক বা যে ভলান্টিয়ার ওয়ার্ক গুলো আছে এগুলোতে তারা অনেক কানেক্টেড, এগুলোতে তারা অনেক ভালো। তারপর হচ্ছে ধরুন স্পোর্টস এর অনেকগুলো আমি দেখেছি, আমি অনেকগুলোর যে তারা কেন
আমি একজন মরক্কানের বা কয়েকজনই ওই দিকের পোলাপানের বা আমাদের যেই বন্ধু-বান্ধব আছে তাদের কি করছে আমি সিভি আনসাইনমেন্ট গুলো দেখছিলাম যে কেন তারা এত হাউস বিল্ডিং এর অফার পায় আমাদের বাংলাদেশের তুলনায়। তো ওই কেসটা স্টাডি করতে গিয়ে আমি দেখেছি তাদের সিভি গুলো ফুল থাকে পুরো। আর আমি যখন আমার একটা স্টুডেন্টের একটা সিভি দেখি, তখন দেখি ওই সিভিটা খালি। লেখার জন্য কিছুই নেই। জাস্ট একটু পড়াশোনার চেঁচু পরিমাণ দিয়ে বাকি সিভির অনেকটা পেজ খালি পড়ে আছে। কিন্তু তাদের ক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগ সময় হচ্ছে তাদের সিভি গুলো ফুল। অনেক জিনিস আছে ইন্টারেস্টিং পড়ার যে হ্যাঁ, সে পার্ট টাইম জব করেছে ১ বছর নাগাদ। ওই জবের মধ্যে কি করেছে সেই জিনিসগুলো সে ওই জায়গায় উল্লেখ করছে। সে একটা ভলান্টারি ওয়ার্ক করছে। তারপর হচ্ছে ফায়ার সার্ভিস এই ধরনের কাজগুলোতে সে যুক্ত ছিল। সে ক্যাপ্টেন হিসেবে কাজ করছে অনেক জায়গায়। সো এই বিষয়গুলো কিন্তু আপনার আমার চাইতে আমি যখন একজন কাউকে একটা জব দিব, আমি যখন একজন জব গিভার হিসাবে কারো একজন ইন্টারভিউ নিব, কোনো একজন প্রার্থীকে নিব, আমি কিন্তু তাকেই দেখব যে আসলে তার কারিকুলার এক্টিভিটিস এর সাথে আর কি করতেছে। সে অন্যদের থেকে আলাদা কিনা, সে আমার কোম্পানির জন্য লাভবান কিনা, সে ফলপ্রসূ হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেই চিন্তা করে। সো আমরা কি করতে পারি? আমরা বাংলাদেশী যারা আছি, আমরা আমাদের টেনডেন্সিটা পরিবর্তন করতে পারি। যে আমরা B2 র দিকে নজর দেব। এটলিস্ট ১ টা টাইল, ২ টো টাইল কমপ্লিট করে ফেলা B2 র এই জিনিসগুলো করব। তারপর হচ্ছে কালচার অ্যাডাপ্টেশন, পাংচুয়ালিটি শো করা। আমরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে পাংচুয়ালিটি শো করতে পারবো। ইন্টারভিউর মাধ্যমেই আমরা আমাদের যেই সুন্দর করে সাবলীল ভাষায় কথা বলা, বসা, কোন জায়গায় কিভাবে করতে হবে, কোন প্রশ্নটার আনসার কত স্মার্টলি দিতে হবে, এগুলো করলেও কিন্তু আমরা দূর থেকেও আমাদের ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যেই এক্সট্রা কারিকুলাম, আমাদের যে সিভি গুলো, এগুলো আমরা ফাঁকা না রেখে এই সিভি গুলোকে আমরা একটু স্ট্রং করব। এগুলোতে ভালো কি দেওয়া যায়, কি করা যায়। যদি আমি বলি যে হাউস বিল্ডিং এর আগে যদি আপনি না করেন বা হাউস বিল্ডিং করার জন্য ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার আগে যদি আপনার করা না থাকে, ল্যাঙ্গুয়েজ অবস্থায় হলেও বিভিন্ন এক্টিভিটিস এর মধ্যে যুক্ত হন। তারপর হচ্ছে যেই সেক্টরে আপনি হাউস বিল্ডিং করতে যাচ্ছেন ওই সেক্টর রিলেটেড এট লিস্ট ২ মাস ৩ মাসের একটা সার্টিফিকেট অর্জন করুন। যে আপনি একটা কোর্স করছেন, একটা ট্রেনিং করছেন। এগুলো আপনাকে একটা হাউস বিল্ডিং পেতে খুবই হেল্প করবে। আর ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে চর্চা করুন। ভাষার দক্ষতাই কিন্তু আপনাকে একটা হাউস বিল্ডিং দিবে। আপনি হাউস বিল্ডিং যদি ম্যানেজ করেও ফেলেন, তারপরেও কিন্তু আপনাকে এসে পূরণ করতে হবে। এসে আপনাকে দেখাইতে হবে যে আপনি আসল ল্যাঙ্গুয়েজটা পারেন। আদারওয়াইজ ৬ মাসের ভিতরে কিন্তু আপনি কুইন্ডিং মুখ খেতে পারেন। সো অবশ্যই এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। আমার চোখে এই জিনিসটা পড়ছে, এটা নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের আরো কোনো বিষয় থাকে সেই বিষয়গুলো আমাকে জানাতে পারেন। নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আর জার্মান ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো কোর্স করতে চাইলে কোনো কোর্সের বিষয়ে Eins, A2, B1 অবশ্যই আপনারা AJLS Ausbildung in German Language স্পেস গ্রুপে আলোচনা করতে পারেন, কনট্যাক্ট করতে পারেন। আমি লিংক দিয়ে দিব। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।